দেখো এটা একটা গোলীয় দর্পণ, তো এটা একটা গোলীয় দর্পণ, ঠিক আছে। গোলীয় দর্পণের আমি এখানে উত্তল বা অবতল করিনি, ঠিক আছে। এই গোলীয় দর্পণের এই মধ্যবিন্দুটাকে কি বলা হয়? গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে কি বলা হয়? মেরু, ঠিক আছে। আর এই গোলীয় দর্পণটা, ঠিক আছে, কোনো একটা গোলকের অংশ, কোনো গোলকের অংশ, এই গোলকের কেন্দ্রটাকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র, তাই তো। এই গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু, আর এইটা যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র, ঠিক আছে। এইটা হচ্ছে মেরু আর এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এই যে গোলীয় দর্পণ, গোলীয় দর্পণের মধ্যবিন্দু, এটাকে মেরু বলা হয়। আর এই গোলীয় দর্পণটা কোনো গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র, ঠিক আছে। এইবার এই দুটো আমরা জানি আগে। এই যে মেরু আর এই যে বক্রতা কেন্দ্র, ঠিক আছে, কোনো একটা রেখা দ্বারা যদি আমি এই দুটোকে যুক্ত করে দিই সেইটাকেই বলা হয় প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ কাকে বলে? গোলীয় দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্রের সংযোজক সরল রেখা, সংযোজক সরল রেখা। তাহলে কি লিখব? দেখ, গোলীয় দর্পণের মেরু, এটা মধ্যবিন্দু, দর্পণটার মধ্যবিন্দু, মানে এটাকে মেরু বলা হয়। আর এই দর্পণটা কোনো একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটাকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। তাহলে এইটা মেরু আর এটা বক্রতা কেন্দ্র। কোনো রেখা দ্বারা যদি এই দুটোকে আমরা কি করি? যুক্ত করে দিই, সেই জন্য লিখেছি দেখ, সংযোজক সরল রেখা। এটা কি বলা হয়? প্রধান অক্ষ। তাহলে গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রের সংযোজক সরল রেখাকে প্রধান অক্ষ বলে। লিখিলে গোলীয় দর্পণের, এই গোলীয় দর্পণের প্রধান অক্ষ, এই কি গোলীয় দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্র, এই দুটার সংযোজক সরল রেখাকে কি বলা হয়? প্রধান অক্ষ। আমরা এখানে উত্তল বা অবতল ব্যবহার করিনি, দুটোর ক্ষেত্রেই হবে। গোলীয় দর্পণ মানে দুটোই। কল্পনায় কোনো একটি তলকে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখলে কল্পনায় কোনো একটি তলকে প্রধান অক্ষের সাথে লম্বভাবে রাখলে যে বৃত্তচাপ তৈরি হয়, যে বৃত্তচাপ তৈরি হয় তাকে প্রধান ছেদ বলে। দেখ, এটা একটা গোলীয় দর্পণ, তো গোলীয় দর্পণের এইটা কি বলা হয়? মধ্যবিন্দুটাকে মেরু বলা হয়। এইটা একটা গোলকের, জানি না, ঠিক আছে। দেখ, এটা একটা গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণের মধ্যবিন্দু কি বলা হয়? মেরু। এটা একটা গোলকের অংশ, এই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। আর এই দুটো, এই বক্রতা কেন্দ্র আর এই মেরু, এই দুটোকে যদি আমি কোনো রেখা দ্বারা যুক্ত করি তাহলে প্রধান অক্ষ, তাই তো। এবার আমরা এরকম একটা তলকে রাখবো, ঠিক আছে। এরকম তলটাকে এরকমভাবে রাখবো। দেখ, এই তলটাকে যদি এরকমভাবে রাখি তাহলে দেখ, প্রধান অক্ষের সাথে লম্বভাবে হচ্ছে। দেখ কাভারটা দেখ, এরকম কোনো একটা তলকে যদি আমরা এরকমভাবে রাখি, দেখ এটার সাথে লম্বভাবে হচ্ছে কি না? প্রধান অক্ষের সাথে লম্ব হচ্ছে। আর তলটাকে আমরা এরকমভাবে যদি রাখি প্রধান অক্ষের সাথে লম্বভাবে, তাহলে এইদিকে একটা বৃত্তচাপ দেখতে পাচ্ছি আমরা, এদিকে একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপটাকে কি বলা হয়? প্রধান ছেদ। তাহলে প্রধান ছেদের সংজ্ঞা কী হবে? দেখ, গোলীয় দর্পণের প্রধান অক্ষের সাথে যদি আমরা কল্পনায় কোনো একটা তল রাখি, কোনো তল তো থাকে না, আমরা কল্পনায় এটা রাখি, ঠিক আছে। প্রধান অক্ষের সাথে লম্বভাবে যদি কোনো একটা তলকে রাখা হয় তাহলে এইদিকে যে বৃত্তচাপ তৈরি হয়, এই বৃত্তচাপটা কি বলা হয়? প্রধান ছেদ। পরেরটা লেখ, রৈখিক উন্মেষ বা উন্মেষও লিখতে পারিস বা রৈখিক উন্মেষ। উন্মেষ বা রৈখিক উন্মেষ।
রৈখিক উন্মেষ বা উন্মেষও আসতে পারে, ঠিক আছে। রৈখিক উন্মেষ, দেখ এইটা একটা গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে কি বলা হয়? মধ্যবিন্দুকে মেরু বলা হয়। এইটা একটা গোলকের অংশ, এই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। আর এই দুটোকে যদি যুক্ত করি তাহলে কি বলা হয়? এটাকে প্রধান অক্ষ, তাই তো। এবারে দেখ এইটাকে প্রধান ছেদ বলা হয় কি না? এটা কি বলা হয়? প্রধান ছেদ। প্রধান ছেদের কোটা বিন্দু আছে? দেখ দুটো বিন্দু আছে। প্রধান ছেদের প্রান্ত বিন্দু কোটা? দুটো। এইবারে এই যে প্রধান ছেদের প্রান্ত বিন্দু দুটো, এই প্রান্ত দুটোকে যদি আমি একটা রেখা দ্বারা যুক্ত করি, ঠিক আছে, এইটাই রৈখিক উন্মেষ। এইখান থেকে এটা কি বলবো আমরা? রৈখিক উন্মেষ। ধর আমরা দর্পণটার নাম দিই, ঠিক আছে, প্রথমে, তাহলে বুঝতে সুবিধা হবে। দর্পণ তো মিরর, সেই জন্য দেখ আমরা এইখানে লিখলাম এম, আর এখানে লিখলাম এম ড্যাশ, কোনো অসুবিধা নেই তো, এম ড্যাশ। আর এটা মেরু, কোনো বইয়ে ও দিয়েও থাকতে পারে, কোথাও পি দিয়েও থাকতে পারে। পি দি পোল মানে মেরু, ঠিক আছে। তাহলে দেখ এম পি দিয়ে লিখলাম, এম পি এম ড্যাশ। এটা একটা গোলীয় দর্পণ বটে, ঠিক আছে। এম কেন দিলাম বুঝতে পেরেছিস? এবারে শোন, এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটাকে কি বলা হয়? রৈখিক উন্মেষ। প্রধান ছেদ, এটা কি বলা হয়? প্রধান ছেদ। প্রধান ছেদের প্রান্ত দুটির মধ্যবর্তী দূরত্বকে কি বলা হয়? রৈখিক উন্মেষ। লিখিলে প্রধান ছেদের প্রান্ত বিন্দু কটা আছে? দুটো আছে। এই দুটো প্রান্ত বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে বলা হয় রৈখিক উন্মেষ। দেখ নামটা দিয়েছে রৈখিক। রৈখিক মানে রেখা হবে। দেখ রেখা, একটা সরল রেখা হয়েছে, দুটো মধ্যবর্তী দূরত্ব, অনেকটা ধনুকের মতো হচ্ছে না, সেই ধনুকের যে ইয়েটা থাকে। প্রধান ছেদ লেখ, প্রধান ছেদ। প্রধান ছেদের প্রান্ত বিন্দু দুটি, প্রধান ছেদের প্রান্ত দুটির মধ্যবর্তী দূরত্ব, এটা কি বলা হয়? রৈখিক উন্মেষ। রৈখিক মানে রেখা হচ্ছে, দেখ প্রান্ত দুটার মধ্যবর্তী দূরত্বটা একটা সরল রেখা হচ্ছে, এটাকে বলা হয় রৈখিক দূরত্ব, মানে রৈখিক উন্মেষ। হয়েছে রৈখিক উন্মেষ। পরের পয়েন্ট দেখ, কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ হয়েছে। এটা একটা গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে কি বলা হয়? মেরু। এটা একটা গোলকের অংশ, এই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র একটু দূর দিকে নিচ্ছি, ঠিক আছে। এটা কি বলা হয়? বক্রতা কেন্দ্র। এই গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে কি বলা হয়? মেরু। গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। আর আমি যদি এই দুটোকে যুক্ত করে দিই কোনো রেখা দ্বারা, এটা কি বলা হয়? প্রধান অক্ষ, তাই তো। এবারে শুনবি, এই যে প্রধান ছেদটা বা গোলীয় দর্পণটা, ঠিক আছে, এই গোলীয় দর্পণের আমি এই প্রান্ত বিন্দুটাকে, এটি কি বলে? বক্রতা কেন্দ্র। তো বক্রতা কেন্দ্র, সেন্টার, কেন্দ্র ইংরেজিতে সেন্টার, সিধে লিখলাম। দেখ এই প্রান্ত বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত একটা দাঁড়িয়ে দিলাম, আর একটা এই প্রান্ত থেকে বক্রতা কেন্দ্রে, তাহলে এইখানে একটা কোণ উৎপন্ন করবে, এইটাকেই বলা হয় কৌণিক উন্মেষ। দেখ নামেই আছে কৌণিক, মানে কোণের সাথে সম্বন্ধিত, তাই তো, কোণের সাথে কোনো সম্পর্ক আছে, কৌণিক উন্মেষ। তাহলে কি লিখবো? দেখ প্রধান ছেদের প্রান্ত বিন্দু দুটি কোথায় কোণটা উৎপন্ন করে? বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলা হয়? কৌণিক উন্মেষ। আগেরটা কি ছিল? রৈখিক উন্মেষ, রেখা ছিল। এটা কি? কৌণিক উন্মেষ। এই যে প্রধান ছেদের দুটো প্রান্ত বিন্দু আছে, দুটো প্রান্ত বিন্দু, এই প্রান্ত বিন্দু দুটো বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা কি বলা হয়?
কৌণিক উন্মেষ কোনটা কোথায় করে? বক্রতা কেন্দ্রে করে। লেখ, প্রধান ছেদের প্রান্ত বিন্দু দুটি বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটিকে কৌণিক উন্মেষ বলে। একটা শর্ট লেখ যে কৌণিক উন্মেষের এই যে কোণটা আছে না, এই কোণটা যদি মানে ক্ষুদ্র উন্মেষ যুক্ত হয় তো তাহলে এই যে কোণটা 10 ডিগ্রি, হ্যাঁ 10 ডিগ্রির কম হয়। কৌণিক উন্মেষের যে এই যে কোণটা, এই কোণের মানটা আমরা আমরা এখানে যতগুলো পড়বো না, দর্পণ বা লেন্স এগুলোর ক্ষেত্রে কি উন্মেষটাকে কি নেওয়া হয়? ছোট নেওয়া হয়। ক্ষুদ্র উন্মেষের দর্পণ নেওয়া হয়। আর ক্ষুদ্র উন্মেষ বলতে এই যে কোণটা, এই কোণটা 10 ডিগ্রির থেকে কম হয়। তো লিখলে একটা লাইন যে কৌণিক উন্মেষের মান 10 ডিগ্রির চেয়ে কম হয়। যেহেতু ক্ষুদ্র উন্মেষ, ক্ষুদ্র উন্মেষের ক্ষেত্রে এই যে কৌণিক উন্মেষের মানটা 10-এর চেয়ে কম হয়, 10 ডিগ্রির চেয়ে কম হয়। ক্ষুদ্র উন্মেষ বলেছে না, এখানে আমরা যতগুলো পড়বো সব ক্ষুদ্র উন্মেষ। ক্ষুদ্র উন্মেষ বলতে এই যে কোণটা, এই কোণটা ক্ষুদ্র হবে, কোণটা 10 ডিগ্রির চেয়ে কম হয়। হয়েছে কি? প্রান্তিক রশ্মি, দেখ এটা একটা গোলীয় দর্পণ। আমরা উত্তল বা অবতল আলাদা করে বলছি না, গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। এটা একটা গোলকের অংশ, গোলকের কেন্দ্রকে বলা হয়, এই দুটোকে যদি যুক্ত করে দেওয়া হয় প্রধান অক্ষ, তাই তো। দেখ এখানে আমরা বলছি প্রান্তিক রশ্মি, মানে এইখান থেকে ধর কোনো জায়গার থেকে আলো পড়ছে, ঠিক আছে, আলো আপতিত হচ্ছে। যদি আলো শুনে রাখ, আলো যদি দুটো প্রান্তে আপতিত হয়, আলো দুটি প্রান্তে, কার প্রান্তে? গোলীয় দর্পণের প্রান্তে বা প্রধান ছেদের প্রান্তে যদি আপতিত হয়, তখন এই রশ্মি দুটোকে কি বলবো আমরা? প্রান্তিক রশ্মি। দেখ নামটা দিয়ে আছে প্রান্তিক রশ্মি। প্রান্তিক রশ্মি মানে আলোক রশ্মিগুলো কোথায় পড়বে? আপতিত হবে। আলোক রশ্মিগুলো প্রধান ছেদের প্রান্তে বা এই যে গোলীয় দর্পণের কোথায়? প্রান্তে। দেখ দুটো প্রান্তে আপতিত হচ্ছে, এই জায়গা থেকে আলো কোথায় পড়ছে? এই দুটো আলোক রশ্মি, এই দুটো আলোক রশ্মি প্রান্তে পড়ছে, গোলীয় দর্পণের প্রান্তে। সেই জন্য এই রশ্মি দুটাকে কি বলা হয়? প্রান্তিক রশ্মি। প্রান্তিক রশ্মিটা যদি কোনো জায়গা থেকে ধর আলো আপতিত হচ্ছে, যদি আলোক রশ্মিগুলো প্রান্তে আপতিত হয়, প্রান্তে পড়ে, যদি প্রান্তে পড়ে তাহলে সেই রশ্মিগুলোকে বলবে প্রান্তিক রশ্মি। যে রশ্মিগুলা প্রান্তে পড়বে সেগুলো প্রান্তিক রশ্মি। যে রশ্মিগুলা গোলীয় দর্পণটার প্রান্তে পড়ছে, একদম দেখ দুটো ধারে পড়েছে, দুটো প্রান্তে পড়ছে, সেই জন্য এই রশ্মি দুটোকে কি বলবো আমরা? প্রান্তিক রশ্মি। যে রশ্মিগুলা গোলীয় দর্পণের প্রান্তে আপতিত হবে সেগুলো কি বলবো আমরা? প্রান্তিক রশ্মি। ঠিক আছে, সেকেন্ড শুন, প্রান্তিক রশ্মি কাকে বলে লিখি লাগে। যেসব রশ্মি গোলীয় দর্পণের দুটি প্রান্তে আপতিত হয় তাকে, সেসব রশ্মিকে প্রান্তিক রশ্মি বলে। দেখ প্রান্তিক রশ্মি হয়েছে তো। দেখ প্রান্তিক রশ্মির ক্ষেত্রে, ঠিক আছে, এই যে কোণটা, প্রান্তিক রশ্মির ক্ষেত্রে কোণটা বড় হয়। আরেকটা রশ্মি পড়াবো আমরা, উপাক্ষী রশ্মি, তার তুলনায় বড় হয়, ঠিক আছে, এই কোণটা। তো লিখলে প্রধান অক্ষের সাথে প্রান্তিক রশ্মির কোণ, একটা স্টার দিয়ে, প্রান্তিক রশ্মির সাথে প্রধান অক্ষের কোণ বড় হয়। প্রান্তিক রশ্মির ও প্রধান অক্ষের মধ্যবর্তী কোণ বড় হয়, বা প্রধান অক্ষের সাথে প্রান্তিক রশ্মির কোণ বড় হয়। আর প্রান্তিক রশ্মিগুলো আমরা বলতে পারি যে মেরু থেকে দূরে পড়ে। মেরু কোথায়? দেখ এইখানে,
আর আলোক রশ্মিগুলো পড়ছে কোথায়? দুটো প্রান্তে। তাহলে আমরা বলতে পারি যে প্রান্তিক রশ্মিগুলো মেরু থেকে দূরবর্তী স্থানে আপতিত হয়। লেখার দরকার আছে কি এটা? লেখাচ্ছি না, ঠিক আছে। পরেরটা পয়েন্ট দে, উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি হয়েছে। এটা কি বটে রাজ? এটা কি? এটা কি বটে? কি দর্পণ? গোলীয় দর্পণ, ঠিক আছে। কেন আমরা গোলীয় দর্পণ নিয়ে পড়েছি, সমতল দর্পণ ক্লাস 8 ছিল, ঠিক আছে। গোলীয় দর্পণ, ঠিক আছে। এটা কি বলা হয়? মেরু। আর এটা একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। আর এই যে মেরু আর বক্রতা কেন্দ্রকে যদি কোনো রেখা দ্বারা যুক্ত করি সেটাকে প্রধান অক্ষ বলা হয়, তাই তো। আমরা আগের বারে পড়েছিলাম যে আলোক রশ্মি যদি দুটো প্রান্তে পড়ে তখন ওই দুটোকে কি বলা হয়? প্রান্তিক রশ্মি। প্রান্তে পড়েছিল। এইবার আলোক রশ্মি যদি খুবই নিকটে পড়ে, কার? মেরুর খুবই নিকটে পড়ে, অনেক নিকটে পড়লো, ঠিক আছে, একদম সামনে পড়লো। দেখ মেরু তো এটা মেরুর, হ্যাঁ মেরুতেও পড়তে পারে, মেরুতে পড়লে সোজা চলে যাবে প্রধান অক্ষ বরাবর, ঠিক আছে। এটা আমরা পরে পড়বো, ঠিক আছে। যদি মেরুর খুব নিকটবর্তী স্থানে পড়ে, মেরুর খুব নিকটে পড়ে, তখন আমরা ওইটাকে, ওই রশ্মিগুলোকে বলবো উপাক্ষীয় রশ্মি। এই রশ্মিগুলো কি বলবো আমরা? যেসব রশ্মি মেরুর খুব নিকটবর্তী অংশে আপতিত হয় তাদেরকে আমরা কি বলবো? উপাক্ষী রশ্মি। দেখ উপাক্ষী রশ্মিগুলো দেখ ভালো করে, মেরুর নিকটে পড়েছে, মেরুর একদম সামনে আপতিত হয়েছে। তাহলে যেসব রশ্মিগুলো মেরুর নিকটে আপতিত হয় তাকে কি বলবো? উপাক্ষীয় রশ্মি। আর এক্ষেত্রে কোনটা ছোট হয় না বড় হয়? ওইটার থেকে তুলনামূলক তো ছোট। তাহলে প্রধান অক্ষের সাথে উপাক্ষীয় রশ্মির কোণ ছোট হয়, এটাও লিখে নিবি। উপাক্ষীয় রশ্মি কাকে বলে? যেসব রশ্মি মেরুর নিকটে আপতিত হয়। অবতল দর্পণের মুখ্য ফোকাস। অবতল দর্পণের মুখ্য ফোকাস লিখেছিস? একটু ভালো করে বুঝবি, ঠিক আছে। অবতল দর্পণের ক্ষেত্রে আলো কোন দিক থেকে পড়ে? মানে এই দিক থেকে পড়বে না আলো এই দিক থেকে? মানে বাম দিক থেকে ডান দিকে? তো বাম দিক থেকে ডান দিকে এইদিকে আলো পড়বে, তাহলে তার বিপরীত দিকটা প্রলেপ দিয়ে থাকবে। অবতল দর্পণে দেখ, এটা অবতল দর্পণের ছবি, তাই তো। অবতল দর্পণের এই যে মধ্যবিন্দু, এটা কি বলা হয়? মেরু। এটা তো একটা গোলকের অংশ, এই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। আর আমি যদি মেরু আর বক্রতা কেন্দ্রকে কোনো রেখা দ্বারা যোগ করে দিই সেই রেখাটা কি বলা হয়? প্রধান অক্ষ। তাহলে এই যে কালো যে রেখাটা লিখলাম সেটা কি নাম? প্রধান অক্ষ, তাই তো। প্রধান অক্ষ কাকে বলে? মেরু আর বক্রতা কেন্দ্রের সংযোজক সরল রেখাকে। এবারে শুন, লক্ষ্য করবি, ঠিক আছে। এই যে লাল আলোটা আমরা আপতিত করলাম, দেখ তীর চিহ্ন, দেখ আলো এই বাম দিক থেকে ডান দিকে পড়ছে। আর এই যে আলোক রশ্মিটা, এই লাল আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, আলোক রশ্মি। এখানে পড়ার পর, ঠিক আছে, এই দিকে ঘুরে গেল আলোক রশ্মি। এখানে পড়ার পর কি ওই দিকে চলে যাবে? এটা দর্পণ,
দর্পণে আলো যে মাধ্যম থেকে যায় সেই মাধ্যমেই ঘুরে আসে, আলো যে দিক থেকে গেল আবার সেই মাধ্যমেই ঘুরে এলো। আর এই যে আলোক রশ্মিটা, এইটাকে আপতিত রশ্মি বলবো। এইখানে প্রতিফলন না প্রতিসরণ? প্রতিফলন হলো, প্রতিফলনের পর যে রশ্মিটা ঘুরে এসছে এই রশ্মিটা কি বলবো? প্রতিফলিত রশ্মি। আর এইটা বলতে পারে এটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, তাই তো? আবার দেখ এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, এইখানে আপতনের পর ঠিক আছে এই বিন্দু বরাবর ঘুরে গেল। বল কে বুঝতে পারিস না এখনো পর্যন্ত? এই আলোক রশ্মিটা দেখ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি, এইটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি। এখানে পড়ার পর এই বিন্দুটা দিয়ে গেল। এই আলোক রশ্মিটা দেখ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ পড়লো এখানে, পড়ার পর এই যে লাল আলোক রশ্মিগুলো যতগুলো আমরা আঁকিছি সবগুলাই কি এই কালোটার সাথে সমান্তরাল বটে? কালোটা বলতে প্রধান অক্ষ, তার মানে এটা বলতে পারি যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি কোন দর্পণে পড়েছে? অবতল দর্পণে পড়েছে, তো লিখবো না আমরা আপতিত হয়েছে লিখব। আপতিত হওয়ার পর, আপতিত হলে প্রতিফলন হবে না প্রতিসরণ? প্রতিফলন। প্রতিফলনের পর দেখ সব রশ্মিগুলাই যে প্রতিফলিত রশ্মিগুলা, প্রত্যেকটা প্রতিফলিত রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিছে। প্রত্যেকটা রশ্মি, প্রত্যেকটা প্রতিফলিত রশ্মি সবগুলো কী হয়েছে? একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিছে। আর সেই বিন্দুটা কোথায়? প্রধান অক্ষের উপরে। এই যে নির্দিষ্ট বিন্দুটা, এই নির্দিষ্ট বিন্দুটাকে অবতল দর্পণের মুখ্য ফোকাস বলা হয়। তাহলে কি লিখবো দেখ, লিখিলে দরকার হলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আগত আলোক রশ্মি গুচ্ছ, প্রধান অক্ষের সঙ্গে প্রধান অক্ষের সঙ্গে আগত সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ অবতল দর্পণে, কোন দর্পণে পড়েছে এটা? অবতল দর্পণে আপতিত হয়ে, অবতল দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর, আপতিত হয়ে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি, প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর, লিখতেই হবে প্রধান অক্ষের উপর, প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় সেই নির্দিষ্ট বিন্দুটিকে অবতল দর্পণের মুখ্য ফোকাস বলে। না 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 না, জিজ্ঞেসই করছে যে ফোকাস, মুখ্য ফোকাস কাকে বলে। আবার তুই যদি লিখে দিস একদম ডিরেক্ট যে মুখ্য ফোকাস বিন্দুতে মিলিত হয়, হবে না? ফোকাস কাকে বলে লিখছি দেখ, এই একটু ভালো করে শুনবি। এইটা তো প্রধান অক্ষ। এই যে আমরা লাল আলোক রশ্মিগুলো লিখেছি, এই যে 1 2 3 4, এই 4টে যে আলোক রশ্মি লিখেছি, এই 4টে আলোক রশ্মি এটার সাথে সমান্তরাল বটে। তাহলে প্রধান অক্ষের সঙ্গে এই 4টে আলোক রশ্মি কেমন বটে?
সমান্তরাল। তাহলে বলতে পারি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কোন দর্পণে পড়েছে? অবতল দর্পণে আপতিত হয়েছে। আপতিত হলে কি হবে? প্রতিফলন না প্রতিসরণ? প্রতিফলনের পর এই যে রশ্মিগুলা প্রতিফলনের পর আসছে সেই রশ্মিগুলা কি বলবো? প্রতিফলিত রশ্মি। সব প্রতিফলিত রশ্মিগুলা দেখ একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, সব রশ্মিগুলা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে। আর সেই নির্দিষ্ট বিন্দুটা কোথায়? প্রধান অক্ষের উপর। এই যে নির্দিষ্ট বিন্দুটায় মিলিত হয় সেই নির্দিষ্ট বিন্দুকে অবতল দর্পণের দ্বিতীয় মুখ্য ফোকাস বলে। অবতল দর্পণের দ্বিতীয় মুখ্য ফোকাস কোনো অসুবিধা নেই তো রে? সবগুলো দেখ একটা নির্দিষ্ট বিন্দুতে মিলছে না। মনে রাখবি যদি সব দেখ সমান্তরাল আলোক রশ্মিগুলোকে সবগুলোকে দেখ একটা বিন্দুতে পরিণত করছে, তাহলে অবতল দর্পণ সমান্তরাল রশ্মিকে কি করে? একটা বিন্দুতে পরিণত করে। দেখ আলোক রশ্মিগুলো কীভাবে যাচ্ছিল? সমান্তরাল যাচ্ছিল, কিন্তু সবগুলাকে কি করলো? একটা বিন্দুতে মিলিয়ে দিয়েছে, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে অবতল দর্পণ সমান্তরাল আলোক রশ্মিকে একটা বিন্দুতে পরিণত করে, তাই তো? সেই জন্য অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলে। কি বলে? অভিসারী দর্পণ। এই যে অবতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞাটা লিখেছিস নি, যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, যে জায়গাটাতে লিখবি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, সেই জন্যে অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলে। কি বললাম বুঝতে পারলি কি? এটার আলাদা আরেকটা প্রশ্ন হচ্ছে যে অবতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা তো লিখেছিস, পরের প্রশ্ন হচ্ছে অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলে কেন? অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলা হয় কেন? যে অ্যান্সারটা লিখেছিস যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ লিখেছিস না, লাস্টে দেখ যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, ওই নির্দিষ্ট যে জায়গায় লাগবে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, এই জন্য যে নিপরে শোন একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় লিখবি, নিপরে একটা লাইন লিখবি যেহেতু যেহেতু অবতল দর্পণ সমান্তরাল রশ্মিগুলো কি করছে? একটা বিন্দুতে মিলিত করছে, সেই জন্যে অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলে। বুঝতে পারলি কি প্রণব? বুঝতে পারলি? যতদূর লিখেছিস ওইটার অ্যান্সারটা যে দেখ শেষে লেখা আছে যে নির্দিষ্ট বিন্দু, তো যে জায়গায় লিখবি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, বাকি প্রথমটা পুরোটা একই রকম, একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। তারপর লিখবি যেহেতু সমান্তরাল রশ্মিগুলাকে অবতল কি করছে? একটা বিন্দুতে পরিণত করছে, সেই জন্যে এটা কি বলা হয়? অভিসারী দর্পণ। যে অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলে কেন, এটাও আসতে পারে। আবার এরকম দিতে পারে যে অবতল দর্পণের ফোকাসকে অভিসারী ফোকাস বলে কেন? সেম অ্যান্সার। সমান্তরাল আলোক রশ্মিগুলোকে কি করছে? একটা বিন্দুতে পরিণত করছে, সেই জন্য এটাকে কি বলা হয়? অভিসারী। বুঝতে পারিস? পরের পয়েন্ট লেখ ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য বলে দিচ্ছি শোন, এই যদি অবতল দর্পণের মুখ্য ফোকাস আছে ছবি সহ আঁকবি। ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব, ছবি আঁকিস নি? যদি অসুবিধা থাকে আরেকবার ভিডিওটা দেখে নিবি। ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব দর্পণের ক্ষেত্রে যে কোনো দূরত্ব মাপা হয় মেরু থেকে। দর্পণের ক্ষেত্রে যে কোনো দূরত্ব মাপা হয় কোথা থেকে? মেরু থেকে। প্রশ্ন পড়ে দর্পণের ক্ষেত্রে যে কোনো দূরত্ব মাপা হয় ড্যাশ থেকে, এরকমভাবে কোথা থেকে? মেরু থেকে। সব দূরত্ব মাপা হয় মেরু থেকে। যদি বলে ফোকাস দূরত্ব কাকে বলে? মেরু থেকে ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। যদি বলে বস্তু দূরত্ব কাকে বলে? পড়বে না? বস্তু দূরত্ব, মেরু থেকে বস্তুর দূরত্বকে বস্তু দূরত্ব। যদি প্রশ্ন পড়ে প্রতিবিম্ব দূরত্ব কাকে বলে? মেরু থেকে প্রতিবিম্বের দূরত্বকে প্রতিবিম্ব দূরত্ব বলে। ধর পড়ে গেল রোহিত দূরত্ব,
মেরু থেকে রোহিতের দূরত্বকে রোহিত দূরত্ব, বুঝতে পারিস? হ্যাঁ বল। এই ফোকাস দৈর্ঘ্য হইল, মেরু থেকে ফোকাসের দৈর্ঘ্যকে কি বলা হয়? এই ফোকাস দৈর্ঘ্যকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। এই ছবিটাতে ফোকাস দৈর্ঘ্য দেখ, এদিকে দেখা রে, এটা মেরু, এটা মেরু আর এটা ফোকাস বটে, এটা মেরু আর এটা ফোকাস। এই যে এদের মাঝের দূরত্বটা, এই মাঝের দূরত্বটাকে ফোকাস দৈর্ঘ্য বলবো। কেননা ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব কি জানি? মেরু থেকে ফোকাসের দূরত্ব, মেরু থেকে ফোকাসের দূরত্ব। এই যে মেরু থেকে ফোকাসের যে দূরত্বটা, এই দূরত্বটাকে তো ফোকাস দূরত্ব বলে বা ফোকাস দৈর্ঘ্য বলে। মেরু থেকে যার দূরত্ব মাপবো, মেরু থেকে বস্তুর দূরত্ব মাপলে বস্তু দূরত্ব, মেরু থেকে ফোকাসের দূরত্ব মাপলে ফোকাস দূরত্ব। তাহলে এটা মেরু আর এটা ফোকাস, এদের মাঝের দূরত্বটাকে ফোকাস দূরত্ব বলে বা ফোকাস দৈর্ঘ্য বলে। পরের পয়েন্ট দে, ফোকাস তল। বলছি এটা দেখো, এই ফোকাস তল শুন, এই যে মুখ্য ফোকাস বিন্দুটা দেখতে পাচ্ছিস, এই মুখ্য ফোকাস বিন্দুতে আমরা কল্পনায় একটা তল, এই এই যে মুখ্য ফোকাস বিন্দুটা, এই মুখ্য ফোকাস বিন্দুতে কল্পনায় আমরা একটা তল রাখবো। আমরা যেখানে প্রধান ছেদ পড়েছিলাম না, সেইখানে এরকম একটা তলকে নিয়েছিলাম, কিন্তু তলটাকে আমরা বলিনি যে কোন পয়েন্টে রাখতে হবে, কোন বিন্দুতে রাখতে হবে, সেটা বলা ছিল না। সেটা শুধু কি বলা ছিল? প্রধান অক্ষের সাথে লম্বভাবে রাখতে হবে। এটা আমরা বলে দিচ্ছি, কল্পনায় তলটাকে কোথায় রাখতে হবে? ফোকাস বিন্দুটাতে। আমরা এই যে তলটা, এই তলটা কোথায় রাখবো? ফোকাস বিন্দুতে। কল্পনায়, কল্পনায় কোনো একটা তলকে কোথায় রাখা হবে? ফোকাস বিন্দুতে। আর কেমনভাবে রাখা হয়েছে? প্রধান অক্ষের সাথে লম্বভাবে রাখা হয়েছে। তাহলে কল্পনায় কোনো একটি তলকে, কল্পনায় কোনো একটি তলকে মুখ্য ফোকাস বিন্দুতে প্রধান অক্ষের সাথে লম্বভাবে রাখলে সেই তলটাকে আমরা কি বলবো? ফোকাস তল। ফোকাস তল, দেখ নামটা দিয়েছে ফোকাস তল, মানে একটা তলকে কোথায় রাখবো? ফোকাসে রাখবো। নামটা দিয়েছে ফোকাস তল, মানে তলটাকে কোথায় রাখবো? আমরা ফোকাসে রাখবো। তলটাকে ফোকাসে রাখবো। আর কেমনভাবে রাখবো? লম্বভাবে। কার সাথে? প্রধান অক্ষের সঙ্গে। যদি শর্টে পড়ে যায় যে ফোকাস তল ও প্রধান অক্ষের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তার মানে কল্পনায় কোনো একটি তলকে আমরা এই যে ফোকাস বিন্দু, এই ফোকাস বিন্দুতে রাখবো। কেমনভাবে রাখবো? প্রধান অক্ষের সাথে লম্বভাবে। দেখ এই কালোটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষের সাথে লম্বভাবে আছে সমকোণে। তাহলে সেই তলটাকে আমরা কি বলবো? ফোকাস তল। লিখিলে ফোকাস তল। কল্পনায় কোনো একটি তলকে মুখ্য ফোকাস বিন্দুতে রাখলে তাকে ফোকাস তল বলে। লেখ দর্পণকে, স্টার চিহ্ন দিয়ে লিখবি, দর্পণকে জলে নিমজ্জিত করলে বা জলে ডোবালে, লেখ তো নিমজ্জিত, হ্যাঁ জলে ডোবালে, এক দর্পণকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। নি ব্রেকেটে লিখে দিত, ব্রেকেটে লিখ, দর্পণের ফোকাস দৈর্ঘ্য মাধ্যমের উপর নির্ভর করে না। দর্পণের ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব মাধ্যমের উপর নির্ভর করে না। হয়েছে? নেক্সট লেখ স্টার দিয়ে, আলোর বর্ণ পরিবর্তন করলে, আলোর বর্ণ পরিবর্তন করলে, ব্রেকেটে লিখবি আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হলে, বর্ণ পরিবর্তন হলে, ব্রেকেটে লিখবি আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হলে, হলে বা করলেও, আলো তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন করলেও ব্রেকেট ক্লোজ করে দিবি। ঠিক আছে?
ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটে না। ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটে না। হয়েছে? মানে একটা একটা দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য থাকে না, এই যে দর্পণের ফোকাস দৈর্ঘ্যটা দেখ, মেরু থেকে ফোকাসের দূরত্ব, এটা কি বলা হয়? ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য। এই ফোকাস দৈর্ঘ্যটা এখন দেখ লাল বর্ণ ফেলেছি তো, লাল বর্ণের জায়গায় যদি আমাদের মনে হয় যে আমরা ব্লু কালারের আলো ফেলবো, এই জায়গায় যদি ব্লু কালারের আলোও ফেলি সবগুলোই, তাও এইখানেই ফোকাস পাবো। তার মানে বর্ণের উপর নির্ভর করে না। ব্লু বাদ দিয়ে তো যদি মনে হয় যে আমি সবুজ বর্ণ ফেলবো, সবুজ বর্ণের ক্ষেত্রেও সেম হবে, সবুজ বর্ণ ফেললেও ফোকাস দৈর্ঘ্য আমরা এইখানেই পাবো, মানে ফোকাস দূরত্ব এতটাই পাবো। মানে আলোর বর্ণের উপর নির্ভর করে না। আর এই যে দর্পণটাকে যদি জলে ডুবাই, হয়তো এইখানে ফোকাস দৈর্ঘ্য ধর 2 মিটার পাইলাম, ধর এখানে ফোকাস দৈর্ঘ্য পাইলাম 2 মিটার বাতাসে, ঠিক আছে, বায়ুতে। এটাকে যদি আমরা জলে ডুবাই, ঠিক আছে, নিয়ে পরে আমরা ফোকাস দৈর্ঘ্য মাপি, তখনও 2 মিটারই পাবো। তার মানে মাধ্যমের উপর নির্ভর করে না, জল হোক বায়ু হোক, ঠিক আছে, যে কোনো মাধ্যম হোক, ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন। তাহলে জলে ডোবালে কি দর্পণের ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটে? জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে না। যদি আমরা লাল বাদ দিয়ে ব্লু আলো ফেলি, তাহলে কি ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে? ঘটবে নাই, ঠিক আছে। এবার লেখ উত্তল দর্পণের মুখ্য ফোকাস। উত্তল দর্পণের মুখ্য ফোকাস উত্তল দর্পণের মুখ্য ফোকাস, বা যদি প্রশ্ন আসে যে শুধু উত্তল দর্পণের ফোকাস, তাও সেম অ্যান্সার হবে, ঠিক আছে। উত্তল দর্পণের মুখ্য ফোকাস। উত্তল দর্পণে আলো কোন দিক থেকে পড়বে? বাম দিক থেকে ডান দিকে না ডান দিক থেকে বাম দিকে? এই উপরের পৃষ্ঠে পড়বে, তাই তো, মানে আলো এই দিকে পড়বে। তাহলে যদি এই দিক থেকে পড়ে, তাহলে তার বিপরীত দিকে কি থাকবে? দেখ এই যে গোলীয় দর্পণের, এই গোলীয় দর্পণের এই মধ্যবিন্দুকে কি বলা হয়? মেরু। এই গোলীয় দর্পণটা কোনো একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? কারো মনে হচ্ছে না তো কেন্দ্রটা এইদিকে হবে? এইটা হচ্ছে মেরু, আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এবারে মেরু আর বক্রতা কেন্দ্রের যদি আমরা সংযোজক সরল রেখা টানি, এটা কি বলবো আমরা? প্রধান অক্ষ বলবো। এবার দেখ আলো কোন দিক থেকে পড়বে? বাম দিক থেকে ডান দিকে, তাই তো। এবার দেখ এই আলোক রশ্মিটা দেখ একটু ভালো করে। এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল বটে, এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সাথে সমান্তরাল। এইখানে পড়ার পর আলোটা এই দিক বরাবর চলে গেল। এবার আগেরটাতে এই দিকে এসেছিল, কারণ মনে হচ্ছে কি ওই দিক কেন গেল? মনে হচ্ছে এটা দেখ ঢালু আছে, এদিকে দেখতে পাচ্ছিস, এই দিকটা ঢালু আছে, ঠিক আছে। তাহলে সেই জন্য কোন দিকে চলে গেল? উপর দিকে। এটা মনে রাখ, ঠিক আছে। আগেরটা কী ছিল দেখ, আগেরটা কেমন ছিল? আগেরটা এরকম ছিল, এরকম ছিল তো। দেখ আলোক রশ্মিটা এরকমভাবে পড়েছিল, ঢালু কোন দিকে আছে? নিচ দিকে আছে, তখন আলোটা নিচ দিকে বেগেছিল, তাই তো। আবার দেখ এই আলোক রশ্মিটা দেখ, এইখানে পড়ার পর ঢালু এদিকে বটে, তো সেই জন্য এইরকমভাবে গেছিলো। আগেরটা তো এরকমই হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে ঢালুটা কোন দিকে আছে? উপর দিকে আছে না। তাহলে দেখ এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল বটে, ব্লুটা এটার সাথে সমান্তরাল। তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি পড়ার পর কোন দিকে? ঘুরে চলে গেল এইদিকে। আরেকটা দেখ এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি পড়ার পর উপর দিক ঘুরবে না এই দিক ঘুরবে? নিচ দিক ঘুরবে। নিচ দিক ঘুরল,
আমরা আরেকটা করে আলোক রশ্মি নিই, এখানে পড়ল, পড়ার পর কোন দিকে যাবে? নিচ দিকে যাবে। আবার দেখ এইখানে পড়ল, এটাও দেখ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, পড়ার পর এদিকে চলে গেল। তার মানে এখানে কোথাও মিলল, প্রধান অক্ষের সঙ্গে যে সমান্তরাল আলোক রশ্মিগুলো গেল, দেখ এই 1 2 3 4, এই 4টে আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কোন দর্পণে পড়েছে? উত্তল দর্পণে আপতিত হয়েছে। আপতিত হওয়ার পর প্রতিফলন না প্রতিসরণ? প্রতিফলন হবে। প্রতিফলনের পর কোনো বিন্দুতেই তো মিলে নেই। কিন্তু যদি ধর এইখানে কেউ চোখ রাখে, এই জায়গাতে কেউ চোখ রাখে, এবারে সে তো হয়তো প্রতিফলন প্রতিসরণ দেখতে পাচ্ছে না বা বুঝতে পারছে না যে প্রতিফলন হচ্ছে বলে, সে কী ভাববে যে আলো তো সরল রেখায় চলে। এবারে যখন এখানে কেউ এখান থেকে দেখবে, সে কী ভাববে আলোটা কোনো এরকম সোজা কোনো বিন্দু থেকে আসছে, সোজা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হবে তার, এরকম সোজা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হবে কিনা। কেউ যদি এইখানে চোখ রাখে, সে তো আর বুঝতে পারবে না যে এইখানে পড়ছে, এখানে সোজা পড়েছিল নি এরকমভাবে ঘুরে এসছে, এত তো বুঝতে পারবে কি? বুঝতে পারবে না। কেউ যদি এখানে চোখ রাখে, সে তো ভাববে আলো সরল রেখায় চলে, তাহলে এই আলোটা তার চোখে কেমনভাবে আসছে? সোজা আসছে। আলোটা কেমন আসছে দেখ, সোজা আসছে, তার মানে নিশ্চয়ই কোনো এরকম কোনো বিন্দু থেকে আসছে। বুঝতে পারিস? এইবার দেখ, এইবারে এই চোখটা আমি এইখানে সরাইলাম, ইও কী ভাববে? সেম ভাববে যে আলোটা কোন দিক থেকে আসে? সোজা আসে, তার মানে এইরকম কোনো জায়গার থেকে আলোটা আসছে। বুঝতে পারলি কি? সে তো আর প্রতিফলন প্রতিসরণ বুঝতে পারছে না, আলোক রশ্মি সোজা আসছি নিয়ে এরকম কোনো একটা দর্পণে পড়ার পরে এরকম বেঁকিয়ে যাচ্ছে, ও ভাবছে আলোটা কোথায় আসার কথা? সরলরেখায় আসার কথা। তাহলে এখানে যদি চোখ রাখে, সে কী ভাববে? যে এরকম কোনো জায়গা থেকে আসছে। এইবার দেখ, কেউ এইখানে চোখ রাখলো, এই যে এই আলোক রশ্মিটা, এই আলোক রশ্মিটাকে সে তো আর বুঝতে পারবে না এরকমভাবে এসছে, সে কী ভাববে এই আলোক রশ্মিটা কোনো সোজা পথ থেকে এসছে, সোজা পথ থেকে এসছে, মানে ডট ডট লাইনে যদি আমরা বাড়াই, ঠিক আছে, এরকম একটা জায়গা থেকে আসছে। এটা বুঝাচ্ছে না নাকি? যদি না বুঝাচ্ছে আমরা একটুকু দেখ, এটা দেখ, মনে হচ্ছে যে এই জায়গার থেকে ইয়ে হচ্ছে। আবার দেখ, এবার কেউ যদি চোখটা এইখানে রাখে, ঠিক আছে, তাহলে সেও ভাববে যে এই যে আলোক রশ্মিটা, এই যে আলোক রশ্মিটা সোজা যাচ্ছে, সেটাও কোনো এরকম কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হবে। একটু যদি ভালো করে লক্ষ্য করিস, ঠিক আছে, তো দেখ মনে হচ্ছে যে এই জায়গা থেকে আলোগুলো ছড়ে যাচ্ছে চারদিকে, এই বিন্দুটা থেকে আলোগুলো ছড়ে যাচ্ছে, মনে হচ্ছে না সত্যি হচ্ছে? মনে হচ্ছে না সত্যি হচ্ছে? মনে হচ্ছে। দেখ আলো কী করে যাবে? আলো এই দিক থেকে পড়ছে, এদিকে পড়ার পরে এদিক ঘুরে যাচ্ছে, কিন্তু আমাদের মনে হচ্ছে যে এইরকম কোনো জায়গার থেকে আলোটা এইরকমভাবে ছড়ে যাচ্ছে। দেখ এইরকমভাবে মনে হচ্ছে আলোটা ছড়ে যাচ্ছে, দেখ চারদিকে। আমরা যদি আরও কতগুলো আঁকি, দেখ ভালো বুঝতে পারবে হয়তো। এরকমভাবে দেখ আলোটা পড়লে, ঠিক আছে, এটা এরকমভাবে গেল, ঠিক আছে, এই আলোটা পড়ল, ঠিক আছে, দেখ ছড়াচ্ছে, ছড়াচ্ছে কি না? এখানে আলোটা পড়ল, দেখ প্রতিফলিত রশ্মিগুলো দেখ, এটা একটা প্রতিফলিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এগুলো সব প্রতিফলিত রশ্মি তো, যেগুলো ছড়ে যাচ্ছে, দেখ এগুলো ছড়ে যাচ্ছে মনে হচ্ছে। তাহলে প্রতিসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। এই আলোক রশ্মিগুলো সব মনে হচ্ছে এখান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। যতগুলো আলোক রশ্মি ফেল সব দেখ, এই একটা লক্ষ্য করছিস কি? প্রধান অক্ষের সাথে যতগুলো সমান্তরাল আলোক রশ্মি পড়ছে সবগুলাই, হ্যাঁ সবগুলোই মনে হচ্ছে একটা বিন্দু থেকে কি হচ্ছে? অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। দেখ এই আলোক রশ্মিগুলো সব কেমন বটে? সমান্তরাল বটে। এইটা প্রধান অক্ষ ছিল রে,
এটা প্রধান অক্ষ ছিল তো, প্রধান অক্ষের সঙ্গে বাকি আলোক রশ্মিগুলো কেমন বটে? সমান্তরাল। সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কোন দর্পণে পড়েছে? উত্তল দর্পণে আপতিত হয়েছে। আপতিত হওয়ার পর প্রতিফলন হবে না প্রতিসরণ? প্রতিফলন হওয়ার পর প্রতিফলিত রশ্মিগুলা, এদিকে দেখ, প্রতিফলিত রশ্মিগুলা সব একটা বিন্দু থেকে ছড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে কিনা? ছড়াচ্ছে লিখবো না ছড়াচ্ছে বলে মনে হয় লিখবো? মনে হয়। তাহলে আমরা কি লিখবো? দেখ, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কোন দর্পণে পড়েছে? উত্তল দর্পণে। আপতন হওয়ার পর প্রতিফলন হবে। প্রতিফলন হওয়ার পর এই যে প্রতিফলিত রশ্মিগুলা দেখ সব কি হচ্ছে? একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। শুধু একটা বিন্দু লিখলে হবে না। কার উপর? প্রধান অক্ষের উপর কোনো নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মানে ছড়ে যাচ্ছে বলে মনে হয়। ওইটাকে আমরা ভালো ভাষায় লিখছি অপসৃত হচ্ছে বলে মনে হয়। সত্যি সত্যি হয় না, অপসৃত হচ্ছে বলে মনে হয়। আর ওই নির্দিষ্ট বিন্দুটা কোন জায়গায়? প্রধান অক্ষের উপর। এই যে বিন্দুটার থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, এইটাকে বলবো আমরা উত্তল দর্পণের মুখ্য ফোকাস। লিখলে উত্তল দর্পণের মুখ্য ফোকাস। ছবি লিখতে হবে, ছবি লেখার জন্য জায়গা রেখে দিয়ে ঘরে লিখে নিবি। এটাকে অপসারী দর্পণ বলা। এটা আগে লিখিলে, এটা আগে লেখ, এটা লিখতে হবে তো না, এটা সাথে লেখ। এ লেখ, উত্তল দর্পণের মুখ্য ফোকাস লিখেছিস? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ উত্তল দর্পণে আপতিত হয়ে, উত্তল দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর নির্দিষ্ট কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। কোনো নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই নির্দিষ্ট বিন্দুটিকে উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলা হয়। ওই যে লেখা আছে না, একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, যেহেতু অপসারণ করে দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে। দেখ উত্তল দর্পণ কি করছে, দেখ ভালো করে, আলোক রশ্মিগুলো কি করছে? উত্তল দর্পণ ছড়িয়ে দিচ্ছে, বুঝতে পারছিস কি? একটু ভালো করে লক্ষ্য কর যে এরকমভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। দেখ এরকমভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, সমান্তরালভাবে গেল, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। যেহেতু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে মানে অপসারণ করছে, সেই জন্যে উত্তল দর্পণটাকে কি বলবো আমরা? অপসারী দর্পণ। অবতলকে কি বলছিলাম? অভিসারী। কেননা সমান্তরাল পড়ছিল, সবগুলোকে একটা বিন্দুতে মিলাই দিচ্ছিল। কিন্তু কি করছে, দেখ সমান্তরাল পড়ছে, পড়ার পর চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, ভালোবাসায় আমরা বলি অপসৃত হচ্ছে। যেহেতু আলোগুলোকে অপসৃত করছে, সেই জন্য এই দর্পণটাকে আমরা কি বলবো? অপসারী দর্পণ। দেখ ছড়িয়ে দিচ্ছে, সমান্তরাল গেল, চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। যেহেতু অপসৃত করছে, সেই জন্য এই দর্পণটাকে বলবো আমরা অপসারী দর্পণ।